আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আবারও চলে আসলাম তোমাদের মাঝে। যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের, অর্থাৎ আলোচনার বিষয়টা হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ পদার্থবিজ্ঞানের উত্থান পর্বে যে সকল বিজ্ঞানীরা কাজ করেছিল সেই সকল বিজ্ঞানীদের নিয়ে, অর্থাৎ ক্রমবিকাশে এখানে আমরা দেখতেছি উত্থান পর্বে কাজ করেছে কোপার্নিকাস, গ্যালিলিও এবং নিউটন এবং কেলভিন। এই চারজন বিখ্যাত বিজ্ঞানীগণ যারা আমাদের এই পদার্থবিজ্ঞানকে সামনের দিকে অগ্রসর করতে এবং বিজ্ঞানটাকে উত্থানে নিয়ে আসতে অনেক প্রচেষ্টা সহকারে অনেক ভালোভাবে তেনারা কাজ করেছেন। তো চলো আমরা একে একে বিষয়গুলো জেনে নিই। বিজ্ঞানী কোপার্নিকাসের যেটা নাম সেটা হচ্ছে যে নিকোলাই কোপার্নিক, আধুনিক পোলীয় ভাষায় নিকোলাই কোপার্নিক। 19 ফেব্রুয়ারি 1473, 14 মে 1543, এটা হচ্ছে জন্ম এবং মৃত্যুকাল। একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, তবে তিনি তার নামের ল্যাতিন রূপ অর্থাৎ লিকোনাস কোপার্নিকাস নামে অধিক পরিচিত। তিনি প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন, যেখানে তিনি পৃথিবী নয় বরং সূর্যই সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি 18 শতকের আগে এমন একটি মডেল প্রণয়ন করেন যখন চারিদিকে টলেমি এবং অ্যারিস্টটলের মতামত চলছিল। এখন আমরা বিজ্ঞানী কোপার্নিকাসের প্রধান কাজ হেলিওসেন্ট্রিক তত্ত্ব, যা তার বই দ্য রিভলিউশনিয়াস অরিবিয়াম কোলেস্ট্রিয়াম এর মৃত্যুর আগে প্রকাশ করেন 1543 সালে। যদিও তিনি 1510 সালে গাণিতিকভাবে তত্ত্বটি তৈরি করেন। কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক তত্ত্বর সারাংশ নিম্নে দেওয়া হলো। মহাবিশ্বের কেন্দ্র বলে কিছু নেই। পৃথিবীর কেন্দ্র মহাবিশ্বের কেন্দ্র নয়। 3. প্রতিটি গ্রহ উপগ্রহর মধ্যবিন্দু সূর্য, তাই সূর্যই মহাবিশ্বের কেন্দ্র। 4. সূর্য থেকে মহাকাশের উচ্চতা পর্যন্ত। 5. পৃথিবীর দূরত্ব অনুপস্থিত। মহাবিশ্বের বাহিরে সর্বোচ্চ মহাজাগতিক তল সূর্য থেকে পৃথিবীর ব্যাসার্ধের দূরত্বের তুলনায় এত ছোট যে পৃথিবী থেকে বিজ্ঞানী কোপার্নিকাস সূর্য পর্যন্ত দূরত্বর স্থল উচ্চতার তুলনায় অপ্রত্যাশিত। 6. মহাবিশ্বের গতির কোনো নতুন আবির্ভাব নয়। পৃথিবী তার উপাদানগুলোর সাথে একটি নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে। 7. আমরা যা দেখতে পাই তা আসলে সূর্যের গতি নয়। আমরা পৃথিবীর ও এর উপগ্রহের গতিপথ লক্ষ্য করতে পারি। 8. গ্রহ উপগ্রহের গতি পৃথিবী থেকে উৎপন্ন হয়, তাই পৃথিবীর গতি বর্ণনার স্থলে কোনো বিন্দুর গণনা করবার প্রয়োজন হয় না। এরপর আমরা জানব বিজ্ঞানী গ্যালিলিও সম্পর্কে। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই, তিনি জন্মগ্রহণ করেন 15 ফেব্রুয়ারি 1564, মৃত্যুবরণ করেন 8 জানুয়ারি 1642। তিনি একজন ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক, যিনি বৈজ্ঞানিক বিপ্লবের সঙ্গে বেশ নিবিড়ভাবে সম্পৃক্ত। তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন, যা জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বিভিন্ন ধরনের অনেক জ্যোতির্বিজ্ঞানী পর্যবেক্ষণ নিউটনের গতির প্রথম এবং দ্বিতীয় সূত্র এবং কোপার্নিকাসের মতামত পক্ষে একটি অতি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার। এখানে নিজের আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র গ্যালিলিও প্রদর্শন করতেছেন, ঠিক আছে। অর্থাৎ 1609 খ্রিস্টাব্দে গ্যালিলিও স্বাধীনভাবে এর উন্নত ধরনের দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ এ যন্ত্রকে জ্যোতির্বিজ্ঞানের সার্থকভাবে প্রয়োগ করেন। এর আগে 1608 খ্রিস্টাব্দে উলন্দাজ চশমা নির্মাণের লিপেরসাইম তার
নির্মিত এক দূরবীক্ষণ যন্ত্রের কথা প্রকাশ করেন এবং সেই বছরেই এই অদ্ভুত কাজ নির্মিত যন্ত্রের কথা গ্যালিলিও নিকট পৌঁছে। এ সময় তিনি তার এক রচনায় লেখেন, প্রায় 10 মাস পূর্বে আমার কাছে সংবাদ পৌঁছে যে জনৈক ওলন্দাজ চশমা নির্মাতা এমন এক যন্ত্রের আবিষ্কার করেছেন যা দ্বারা দূরবর্তী বস্তুর নিকটবর্তী বস্তুর মতো স্পষ্ট দেখা যায়। এ খবর পাওয়া মাত্রই আমি নিজে কিভাবে এরূপ একটি যন্ত্র নির্মাণ করতে পারি তা চিন্তা করতে লাগলাম। শীঘ্রই দূরবীক্ষণ যন্ত্রের নানা উন্নতি সাধন করে গ্যালিলিও দূরবর্তী বস্তুর অত্যন্ত 30 গুণ বড় আকারে দেখার ব্যবস্থা করেন। চাঁদের কলঙ্কের কারণ আবিষ্কার। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে জ্যোতিষ্কদের প্রথম পর্যবেক্ষণের ফলে সাইডেরিয়াস নানসিয়াস বা নক্ষত্র থেকে সংবাদবাহক গ্রন্থ লিপিবদ্ধ হয়। প্রকাশকাল 1610 খ্রিস্টাব্দ। চাঁদের পৃষ্ঠের খাদ, ছোট বড় অনেক দাগ ইত্যাদি বিষয় নিয়ে এই গ্রন্থে আলোচনা করা হয়। ভূপৃষ্ঠের ন্যায় চাঁদের উপরভাগে যে পাহাড়, পর্বত, উপত্যকা, নদী, গহ্বর, জলাশয় প্রভৃতি দ্বারা গঠিত, গ্যালিলিও এরূপ অভিমত ব্যক্ত করেন। দূরবীক্ষণ যন্ত্র বড় বড় কালো দাগ দেখে তিনি তাদের সমুদ্র মনে করেছিলেন। পরে অবশ্যই এই ধারণা ভুল প্রমাণিত হয়। ছায়াপথ, বিষমতারা এবং নীহারিকা সমূহ। খালি চোখে অদৃশ্য অসংখ্য নক্ষত্রের অস্তিত্ব দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে। সে সময় খালি চোখে কৃত্তিকা তারামণ্ডল মাত্র 6টি নক্ষত্র দেখা যায়, কিন্তু গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রে প্রায় 36টি নক্ষত্রের পর্যবেক্ষণ করেন। সে সময় রহস্যময় ছায়াপথের আকাশগঙ্গা পর্যবেক্ষণ করে দেখান যে তা আসলে অসংখ্য নক্ষত্রের সমষ্টি। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি কিছু বিষমতারা এবং কয়েকটি নীহারিকা ও আবিষ্কার করেছিলেন। বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্যালিলিও প্রথম পর্যায়ের আবিষ্কারগুলোর মধ্যে বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার বিষয়ে গুরুত্বপূর্ণ। তিনি পরপর কয়েক রাত বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ করে বৃহস্পতির 4টি উপগ্রহ খুঁজে পান। বৃহস্পতির উপগ্রহর আবিষ্কারের মধ্য দিয়ে প্রমাণ হয় যে গ্রহ, নক্ষত্র প্রভৃতি জ্যোতিষ্কাররা একমাত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রাচীন জ্যোতির্বিদদের এই মতামত সত্য নয়। শনির বলয় আবিষ্কার। 1610 খ্রিস্টাব্দের শেষভাগে পাদুয়ায় পরিত্যাগের কিছু পূর্বে গ্যালিলিও শনির বলয় আবিষ্কার করেন। সৌর কলঙ্ক আবিষ্কার। 1610 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে গ্যালিলিও সর্বপ্রথম সূর্যে কতগুলো কালো দাগ পর্যবেক্ষণ করেন, কিন্তু 1612 খ্রিস্টাব্দের মে মাসে পূর্বেই তিনি এই আবিষ্কারের কথা প্রকাশ করেননি। ইতিমধ্যে ইংল্যান্ডের বিজ্ঞানী টমাস হ্যারিয়ট, হল্যান্ডের জন ফেব্রিসিয়ার ও জার্মানিতে সাইনার স্বাধীনভাবে সৌর কলঙ্ক পর্যবেক্ষণ করেন এবং তাদের আবিষ্কারের কথা গ্যালিলিওর আগেই প্রকাশিত হয়। সেজন্য সৌর কলঙ্কের আবিষ্কারের কর্তৃত্ব হ্যারিয়ট, ফেব্রিসিয়ার, সাইনার ও গ্যালিলিওর প্রত্যেকেই আংশিকভাবে প্রাপ্ত। বিজ্ঞানী নিউটন, অর্থাৎ যার পূর্ণ নাম স্যার আইজ্যাক নিউটন, তিনি 4 জানুয়ারি 1643 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 31 মার্চ 1727 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। প্রখ্যাত ইংরেজি পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট। অনেকের মতে নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী। 1687 খ্রিস্টাব্দে তার বিশ্বনন্দিত গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিয়াস ম্যাথমেটিকা প্রকাশিত হয়, যাতে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গতির 3টি সূত্র বিবৃতি করেছিলেন। এই সূত্র ও মৌলিক নীতিগুলোর চিরায়ত বলবিজ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করছে, আর তার গবেষণার ফলে উদ্ভূত এই চিরায়ত বলবিজ্ঞান পরবর্তীতে 3 শতক জুড়ে বৈজ্ঞানিক চিন্তাধারার জগতে এক আধিপত্য করেছে। তিনি প্রথম দেখিয়েছিলেন পৃথিবী এবং মহাবিশ্বের সকল বস্তু একই প্রাকৃতিক নিয়মে
অধীনে পরিচালিত হচ্ছে। আইজ্যাক নিউটন এর অবদান। গণিত বর্তমানকালে গণিতজ্ঞ ও ইতিহাসবিদদের মতে নিউটন এবং লাইবনিজ প্রায় একই সাথে গণিতের একটি নতুন শাখা উন্নয়ন ঘটিয়েছিলেন, যা ক্যালকুলাস নামে পরিচিতি লাভ করে। আলোক বিজ্ঞানে 1670 থেকে 1672 খ্রিস্টাব্দ পর্যন্ত নিউটন আলোক বিজ্ঞানের ওপর বক্তৃতা প্রদান করেন। এই সময় তিনি আলোর প্রতিসরণ আবিষ্কার করেন। প্রিজম পরীক্ষার মাধ্যমে তিনি এই আবিষ্কার করেছিলেন। বলবিজ্ঞান এবং মহাকর্ষ। 1679 খ্রিস্টাব্দে নিউটন বলবিজ্ঞান এবং বিশেষ মহাকর্ষ ও গ্রহসমূহের উপর এক প্রভাব বিষয়ে তার নিজস্ব গবেষণার ফিরে আসেন। এক্ষেত্রে গ্রহীয় গতি সম্বন্ধে কেপলারের সূত্রকে তিনি তথ্য সূত্র হিসেবে ব্যবহার করেন। নিউটনের গতির তিনটি বিখ্যাত সূত্র হচ্ছে: 1. স্থির বস্তু আজীবন স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু আজীবন সমগতিতে গতিশীল থাকতে চায়, যতক্ষণ না তার উপর কোনো বহিস্থ নেট শক্তি প্রয়োগ করা হয়। এটি জড়তার সূত্র নামে পরিচিত, অর্থাৎ এই সূত্র থেকে আমরা জড়তার ধারণা পেয়ে থাকি। 2 নম্বর সূত্র হচ্ছে প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। গাণিতিকভাবে একে লেখা যায় অর্থাৎ F = dp/dt, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। সেক্ষেত্রে ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয় এবং d/dt অর্থাৎ ভর এবং বেগের গুণফলটাই হচ্ছে ভরবেগ সমান p। তাহলে p সমান লেখা যায় mv। হচ্ছে যদি আমরা বেগকে সামনে নিই তাহলে dm/dt + m, অর্থাৎ এখানে তোমাদের এখন জানতে পারবা না, কিন্তু অনার্স বা ইন্টার লেভেলে যে এই আমাদের সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তবে বলা হচ্ছে এখানে কি ভর ধ্রুবক থাকলে প্রথম টার্মটি চলে যায় এবং যদি ভর যদি ধ্রুবক থাকে অর্থাৎ ভরে যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে প্রথম অংশটি চলে যায়। ত্বরণ এখানে A = ΔV/ΔT, অর্থাৎ ত্বরণ সম্পর্কে আমরা জানি যে V/T, অর্থাৎ এখানে ক্ষুদ্র সময়ের সাপেক্ষে ক্ষুদ্র বেগকে বিবেচনা করে এখানে ত্বরণকে বিবেচনা করা হয়েছে হিসেবে চিহ্নিত করলে সেটি বিখ্যাত সূত্রটি পাওয়া যায় F = ma, যা থেকে আমরা জানতে পারি কোনো বস্তুর ত্বরণ এর উপর প্রযুক্ত মোট বলের মানের কি বলা হচ্ছে সমানুপাতিক এবং এর ভরবেগের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূলত নিউটনের গতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র, যে সূত্রের সাহায্যে আমাদের কিন্তু ভরবেগের পরিবর্তন, অর্থাৎ তোমরা আরো পরবর্তীতে জানতে পারবা কিভাবে দুইটা বস্তু ধাক্কা লাগলে এই বিষয়টা হয়। 2 নম্বর সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এই তিনটাই ছিল নিউটনের গতি সংক্রান্ত 3টা সূত্র। এই 3টা সূত্র সম্পর্কে আরো বিস্তারিত অন্য একটা গতির অধ্যায় থেকে জানতে পারবো।